গল্প ফ্রেন্ডশিপ। জ্ঞান ফিরতেই দেবদীপ চোখ না খুলেই বলল, জল জল। সানি दो ढोक जल खाइए बोल, बस और नहीं, फिर उल्टी हो जाएगी। महिला कण्ठे हिंदी शुने देवदीप चोख मिले किछुक्षण चारपाशटा बोझार चेष्टा करलो। तारपरे मेयेटाके जिज्ञेस करलो, मैं कहाँ हूँ? सानी हिंदीते बोल, हॉस्पिटले, आपनार एक्सिडेंट हयेछिलो। देवदीप स्मृति हातराते शुरू करलो दु चोख बंध करे। हठात् बिपाशार स्रोते भेसे गेछिलो तादेर गाड़ी। शेयारेर टैक्सि छिलो। आगेर दिन रात थेके झोड़ो हावा बইছিল, संगे झिरझिरिये बृष्टि। पाहाड़े सन्ध्येर दिके बृष्टि स्वाभाविक ब्यापार। सकाले उठेई हयतो देखा जाबे सूर्येर नरम आलोय हासছে चारदिक। किन्तु परदिन सकाले उठे देखलो आबहावा आरो बिगड़े गेছে। शेयारेर टैक्सि भाड़ा करा हयेছে रोटांग पास हये लादाख जाবার জন্য। शेयार बाल्यबंधु प्रताप एकसाथे छिलो, बाकीदेर संगे परिचय हयनि। तैरी हये बाइरे बेरिये देखलो आबहावा बेश खाराप। प्रतापके जिज्ञेस करलो, कि रे, এই ওয়েদারে বেরোনো ঠিক হবে? প্রতাপ বলল, কি জানি, বুঝতে পারছি না, কিন্তু না বেরোলে পুরো ট্যুরটাই ক্যান্সেল করতে হবে। আমাদের ফেরার টিকিট লে থেকে ভায়া দিল্লি টু কলকাতা। এখানে বসে থেকে লাভ কি? মানালি থেকে বাড়ি ফিরতে গেলেও তো 8-10 ঘন্টা জার্নি করে চণ্ডীগড় পৌঁছতে পৌঁছতে। দেবদীপ বিরক্ত হয়ে বলল, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চল বাবা চল, যা হয় হবে। ছাত্রজীবন থেকেই অনেক ট্যুর একসাথে করেছে দুজনে। প্রথমে স্কুল, পরে কলেজ ট্যুরে। কর্মজীবনে ঢোকার পরে দুজনের সময় সুযোগ মতো বছরে 2 বার ট্যুর করে। সেও 3 বছর হয়ে গেল। ওরা অ্যাডভেঞ্চারাস ট্যুর পছন্দ করে, সেই জন্য ফ্যামিলির সঙ্গে বেরোনো হয় না। মা রাগ করে বলে, দেখবো বউ এলে কি করিস। ট্যাক্সিতে উঠে দেবদীপ ड्राइवर जिज्ञेस करलो, ड्राइवर साहब आपको क्या लगता है, हम लोगों को जाना चाहिए? ड्राइवर हिंदीते बोलो, वेदर बहुत खराब है जी, मेरे ख्याल से जाना नहीं चाहिए। बिपाशार उत्ताल रूप देखे रीतिमतो आतंकित हये उठल सबाई। काल बिकेलेई ओरा मानालिर न्याशनल पार्के शालबने बिपाशार पाशे बसे कत छवि तुलेছে। এই সেই বিপাশা। কিছু দূর এগিয়ে সবাই প্রায় একসঙ্গে বলে উঠল, গাড়ি ঘুমাও, গাড়ি ঘুমাও জি, নেই যাएंगे নেই যাएंगे। কথা শেষ হবার আগেই একটা বিশাল ঢেউ গাড়িটাকে ভাসিয়ে নিয়ে চলে গেল। আতঙ্কে শিউরে উঠল দেবদীপ। সানি হাত দুটো ধরে মিষ্টি সুরে বলল, কি হয়েছে, ভয় পাচ্ছেন? এখন কোনো ভয় নেই, আপনি আউট অফ ডেঞ্জার। আর আমার বন্ধু প্রতাপ কেমন আছে? জানি না তো, আমরা আপনার নামই জানি না। জ্ঞান ফিরেছে, এখন আপনার নাম ঠিকানা এসব জেনে নেব। আমরা আপনার বাড়িতে মেসেজ পাঠিয়ে দেব। দেবদ্বীপে 2 চোখ বেয়ে জলের ফোঁটা গড়িয়ে পড়ল। সানির নজর এড়াল না। চুপচাপ সিলিংয়ের দিকে তাকিয়ে আকাশ পাতাল ভাবতে শুরু করল দেবদীপ। প্রতাপের খবর না পাওয়া পর্যন্ত নিজের বাড়িতেও কোনো খবর দেবে না ঠিক করল। কি হলো? আপনার নাম ঠিকানা বলুন প্লিজ, পুলিশকে জানাতে হবে। সানি তাড়া দিল। দেবদীপ বলল, দেখুন, আমার বন্ধু প্রতাপের কোনো খবর পাবার আগে পর্যন্ত আমি আমার বাড়িতে কিছুই জানাতে চাই না, কারণ ওর বাড়ির লোক দুশ্চিন্তায় পড়ে যাবে। এটা ঠিক নয়। আপনার বাবা মা আপনার খবর না পেয়ে নিশ্চয়ই দুশ্চিন্তায় আছেন। টিভিতে লাগাতার নিউজ চলছে, ওদের চিন্তায় রাখা উচিত নয়। আপনার বন্ধুকে খোঁজার জন্য ওদের সহযোগিতা দরকার আছে। অলরেডি অনেক দেরি হয়ে গেছে, আর দেরি করা ঠিক হবে না। আই থিঙ্ক ইউ আর রাইট। আপনার কাছে মোবাইল আছে? আছে, কিন্তু এখান থেকে ভালো সিগন্যাল পাওয়া কঠিন। ট্রাই করছি, নাম্বারটা বলুন। অনেকবার চেষ্টা করে পাওয়া গেল দেবদীপের মাকে। হ্যালো মা, শুনেই কেঁদে ফেলল মা। তোর খবরের আশায় হাপিত্তেশ করে বসেছিলাম বাবা। তোদের ট্যুর প্রোগ্রামও জানি না, বুঝতেই পারছিলাম না ফোন হচ্ছে না কেন। প্রতাপের খবর কি? ওর বাবা মাও খুব দুশ্চিন্তায় আছে। একটা ঢোক গিলে দেবদীপ বলল,
বিপাশা নদীর স্রোতে আমাদের গাড়ি ভেসে গেছিল মা। প্রতাপের খবর আমি জানি না, আমারই একটু আগে জ্ঞান ফিরেছে। হাঁপাতে শুরু করলো দেবদীপ। সানি ফোনটা নিয়ে বলল, নমস্কার জি, আমি নার্স সানি বলছি। আপনার ছেলে এখন আউট অফ ডেঞ্জার, ডোন্ট ওয়ারি। আপনারা কেউ এখানে আসুন, ওর বন্ধুর বাড়িতে মেসেজ দিয়ে দিন, পরে আবার কথা হবে, রাখছি এখন। ওদিক থেকে থ্যাংক ইউ বলে ফোন ছাড়ল দেবদীপের মা। ক্লান্তিতে আবার ঘুমিয়ে পড়ল দেবদীপ। মাথায় হাত বুলিয়ে কে যেন মিষ্টি সুরে বলল, উঠুন, কিছু খেতে হবে তো। দেবদীপ চোখ মেলে দেখল সেই মেয়েটা, সানি। মনে পড়ে গেল ছোটবেলায় পড়া লেডি উইথ দ্য ল্যাম্প, ফ্লোরেন্স নাইটিঙ্গেলের কথা। কলকাতার হসপিটাল নার্সিংহোমগুলোর কথাও মনে পড়ল। কি খারাপ ব্যবহার নার্সদের, দোষও দেওয়া যায় না। প্রয়োজনের তুলনায় কাজের লোক কম থাকলে কাজের চাপে খিটখিটে হয়ে যাওয়াই স্বাভাবিক। মাথার দিকটা অল্প উঁচু করে ধরে দেবদীপকে সযত্নে বসিয়ে দিল সানি। চিকেন স্যুপ 2 চামচ মুখে নিয়ে গা গুলিয়ে উঠল। ওকে 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 বলে জলের গ্লাসটা মুখের কাছে ধরল সানি। ঢকঢক করে বেশ কিছুটা জল খেয়ে স্বস্তি অনুভব করল দেবদীপ। জিজ্ঞেস করল, আমার কি হয়েছে? কোনো উঁটস তো দেখতে পাচ্ছি না। সানি বলল, আপনি খুব লাকি, আপনার তেমন কোনো চোট লাগেনি। কুলুর দিকে সেন্সলেস অবস্থায় আপনাকে একটা পাথরের খাঁজ থেকে রেস্কিউ করা হয়। ডাক্তারবাবু ডাউট করছেন ইন্টারনাল হ্যামারেজ হতে পারে। এখনও কিছু টেস্ট বাকি আছে। প্রবলেম হলো আপনি খুব দুর্বল, প্রেশার ফ্লাকচুয়েট করছে। একটু স্ট্রং হলেই আপনাকে রিলিজ করা হবে। বিয়াসের ফ্ল্যাশ ফ্লাড বহু মানুষের জান নিয়েছে। হসপিটাল ভর্তি, গিজগিজ করছে পেশেন্ট। আমাকে কবে রিলিজ করা হবে জানা দরকার, কারণ আমার কাছে টাকা পয়সা, কার্ড, আইডি প্রুফ কিছুই নেই। বিল কি করে পে করব? আরে এক্ষুনি ওসব ভাবার দরকার নেই আপনার, সব ঠিক ব্যবস্থা হয়ে যাবে। এখন রেস্ট করুন। সানি চেয়ার ছেড়ে উঠতেই হাতটা ধরে দেবদীপ বলল, আমার বাড়িতে আরেকবার ফোন করবেন প্লিজ, টাকা পয়সা পাঠাতে বলতে হবে। ওপাশ থেকে রিং হতেই দেবদীপের হাতে মোবাইলটা ধরিয়ে দিল সানি। বাবার সঙ্গে কথা হলো। দেবদীপ বলে দিল ওর কাছে টাকা পয়সা কিছুই নেই। এটিএম কার্ড, ভোটার আইডি সব বিপাশার স্রোতে ভেসে গেছে। ইমিডিয়েট কিছু টাকা পাঠাতে হবে। অ্যাকাউন্ট নম্বর, বাকি ব্যাঙ্ক ডিটেলস পরে SMS করে জানিয়ে দেবে। একটা রাউন্ড মেরে ফিরে এসে সানি মোবাইলটা নিল। দেবদীপ সানিকেই জিজ্ঞেস করল তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে বলবে কিনা। সানি নাকচ করে দিয়ে বলল, না না, আমার অ্যাকাউন্টে নয়, ডাক্তারবাবুর অ্যাকাউন্টে টাকা পাঠাতে বলে দিন। কিছুক্ষণের মধ্যেই ডাক্তারবাবু রাউন্ডে আসবেন, তখন কথা বলে নেবেন। 3 দিনের মাথায় ছাড়া পেয়ে গেল দেবদীপ। কিন্তু ডাক্তারবাবু বলে দিলেন একা একা এখনই বেশি জার্নি না করাই ভালো। কাছাকাছি কোনো হোটেলে থাকলে সানি বাড়ি ফেরার পথে প্রেশারটা চেক করে যেতে পারবে। এরকম লাগেজবিহীন অবস্থায় কোনো দিন কোথাও থাকেনি দেবদীপ। হোটেলে ঢোকার আগে সানিকে সঙ্গে নিয়ে 3 সেট জামা কাপড়, তোয়ালে, সাবান ইত্যাদি প্রয়োজনীয় কিছু জিনিস আর একটা মোবাইল সেট কিনে নিল। হোটেলের ঘরে পৌঁছে দিয়ে সানি বলল, আমার নাম্বারটা নিয়ে নিন, জরুরি দরকারে কন্ট্যাক্ট করতে পারবেন। ডাক্তারবাবুর নাম্বারটাও রেখে দিন, কাজে আসবে। এবার আপনার বন্ধুর নামটা বলুন তো, আমি খবর নেবার চেষ্টা করব। আপনি একা একা খুঁজতে বেরোবেন না কিন্তু। অচেনা জায়গায় কোথায় খুঁজবেন? কুলু মানালিতে বেশ কয়েকটা হসপিটাল আছে, পুলিশের সাহায্য নিতে হবে। বন্ধুও হয়তো আপনাকে খুঁজছে। ঠিক তাই। 2 দিনের মাথায় পুলিশ স্টেশনে দুজনে মুখোমুখি হয়ে গেল। আবেগে জড়িয়ে ধরল পরস্পরকে। প্রতাপের একটা হাত ভেঙেছে আর কপালে গভীর ক্ষত। প্রতাপ বলল, আমি বাড়িতে বলে দিয়েছি কারোর আসার দরকার নেই। দেবু আর আমি ঠিকঠাক বাড়ি পৌঁছে যাব। বাবার কাছে শুনলাম কাকু এখানে আসার প্রোগ্রাম করেছিল, তুই ক্যান্সেল করতে বলেছিস। চণ্ডীগড় মানালি রোড কন্ডিশন এখনও খুব খারাপ, ট্রান্সপোর্ট নর্মাল হয়নি। ওরা আসার আগে দেখা যাবে আমরাই বাড়ি পৌঁছে গেছি। দেবদীপ বলল,
তোর অবাক লাগছে না ভাবতে আমরা দুজনেই বেঁচে আছি? আমার তো মনে হচ্ছে তোর সঙ্গে স্বর্গে দাঁড়িয়ে কথা বলছি। দুজনেই হো হো করে হেসে উঠল। দেবদীপ ভাবল কতদিন হাসেনি। প্রতাপ কাল ছাড়া পেয়েছে, একটা ক্যাম্পে আছে। প্রতাপকে সঙ্গে নিয়ে দুজনে হোটেলে ফিরে এলো। সানি রোজ বিকেলে এসে দেবদীপের প্রেশারটা মেপে একটু গল্পগুজব করে বাড়ি চলে যায়। দেবদীপের শরীর এখন অনেকটা ভালো। প্রতাপের হাত ঠিক হতে সময় লাগবে। কপালের ক্ষতটাও দ্রুত শুকিয়ে আসছে। রাস্তাঘাটও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। আরও 2 দিন লেগে গেল ফ্লাইটের টিকিট পেতে পেতে। যাবার আগের দিন বিকেলের দিকে সানি এলো না। নির্ধারিত সময় পেরিয়ে যাবার পরে মোবাইলে ধরার চেষ্টা করলো দেবদীপ। নো রিপ্লাই হয়ে গেল বারবার। ডাক্তারবাবুকে ফোন করে জানা গেল সানি হসপিটালেও আসেনি। ডাক্তারবাবুর কাছে ওর বাড়ির ঠিকানাটা জোগাড় করে ঘর থেকে বেরিয়ে পড়ল দেবদীপ। প্রতাপ বাজারে গেছে কিছু দরকারি টুকিটাকি জিনিস কিনতে। বাড়ি খুঁজতে বিশেষ সমস্যা হলো না। একটাই ভয় ছিল, সন্ধে হয়ে গেলেই মুশকিল। ছোট্ট 2 কামরার কটেজ, পিছন দিকটাই চওড়া পাথুরে চাতাল। পাহাড় থেকে তীরতিরিয়ে নেমে আসা একটা সরু ঝর্ণার দিকে তাকিয়ে একটা পাথরের উপরে চুপচাপ বসেছিল সানি। পিছন থেকে ডাকলো দেবদীপ, সানি। চমকে পিছু ফিরে দেবদীপকে দেখে হাসল, ম্লান হাসি। আরে আপনি? কি করব বলুন, আপনি তো আজ এলেন না। কতবার ফোন করলাম, ধরলেন না। কাল সকালে চলে যাব আপনি জানেন। আর কোনোদিন দেখা হবে কি না জানি না, তবু আপনি এলেন না। অজান্তে কোনো দোষ করে ফেলেছি নাকি? আরে না না, সেসব কিছু নয়। চলুন ঘরের ভেতরে যাই। যাব না, আগে বলুন কেন এমন করলেন? আমি তো আপনাকে ফ্রেন্ড মনে করি। আপনি আমার জন্য যা করেছেন এই জীবনে তার ঋণ শোধ হবে না। এটা আমার ডিউটি। যতক্ষণ কেউ অসুস্থ থাকে ততক্ষণ আমি তার ফ্রেন্ড। আর কেউ যদি আপনার সঙ্গে ফ্রেন্ডশিপ বজায় রাখতে চায়। সানির মুখটা কালো হয়ে গেল। বিষণ্ণ সুরে বলল, না, পাহাড়ের সঙ্গে সমতলের কোনো ফ্রেন্ডশিপ হতে পারে না। কারণ সমতলে পা রেখেই সব কিছু ভুলে যায় সবাই। কেন এমন ভাবছেন? এ তো ঠিক কথা নয়। সানি বলল, একদম ঠিক বলছি, সত্যি বলছি। প্রুফ চাই? চলুন আমার সঙ্গে ঘরে চলুন। ঘরে টিম টিম করে একটা বাল্ব জ্বলছে। একটা ছোট খাটিয়ায় একজন মহিলা জানলার দিকে তাকিয়ে বিড়বিড় করে চলেছে। ওরা দুজন ঘরে ঢুকলো, তার কোনো হুঁশ নেই। সানি বলল, আমার মা। 25 বছর আগে কলকাতার এক বাঙালি বাবুর নার্সিং করেছিল আমার মা। দুজনের মধ্যে প্রেম হয়ে গেছিল। মন্দিরে ওদের বিয়েও হয়েছিল। বিয়ের কদিন পরে কলকাতা থেকে খবর এলো লোকটার মা অসুস্থ, সিরিয়াস কন্ডিশন। কলকাতা যাবার আগে লোকটা প্রমিস করে গেছিল কদিনের মধ্যে মাকে কলকাতায় নিয়ে যাবে। ঠিকানাও রেখে গেল চিঠি লেখার জন্যে, বা যদি কোনো জরুরি দরকার পড়ে যোগাযোগ করার জন্য। এরপরে 5 মাস পর্যন্ত তার কোনো খবর এলো না। মা অনেক চিঠি লিখেছিল, কোনো উত্তর আসেনি। আমার মা প্রেগন্যান্ট অবস্থায় আমার নানিকে নিয়ে কলকাতা চলে গেল। ওখানে গিয়ে জানতে পারল লোকটা আগে থেকেই ম্যারিড, একটা ছেলেও আছে। ওরা মানালি ফিরে এলো। সেই থেকে আমার মায়ের এই হাল। আমি কোনোদিন মায়ের আদর পাইনি। আমাকে পছন্দই করেন আমার মা। আমার নানিই আমাকে বড় করেছে। বিএসসি পাশ করে নার্সিং ট্রেনিং নেবার আগে নানি বারবার সাবধান করেছে, কোনো সমতলের মানুষ, স্পেশালি কোনো বাঙালির সঙ্গে ফ্রেন্ডশিপ করো না, ওরা বিট্রেয়ার। মাকে দেখে শেখো। দেবদীপ মাথা নিচু করে বসে রইল কিছুক্ষণ। তারপরে বলল, আই এম সরি সানি, আমাকে ওই লোকটার ঠিকানাটা একবার দেখাতে পারবে? কেন, কি করবেন? পিটাই করবেন? আর দেখাও তো। তুমি শুনে সানি অবাক হয়ে তাকালো দেবদীপের দিকে। দেবদীপ বিষণ্ণ মুখে ওর মায়ের দিকে তাকিয়ে আছে। একটা দোমড়ানো মোচড়ানো কাগজে ঠিকানাটা লেখা।
নাম আর ঠিকানা পড়ে চমকে উঠল দেবদীপ। সানির নজর এড়াল না, বলল, কি হলো? দেবদীপ সামলে নিয়ে বলল, না কিছু না। তো তুমি আমার সঙ্গে ফ্রেন্ডশিপ করবে না? না। কন্ট্যাক্ট তো রাখা যায়, এই তুমি কেমন আছো, আমি কেমন আছি, ব্যাস এইটুকুই। চা খাবেন? না, আজ নয়। যদি কখনো এখানে আসার সিচুয়েশন হয় তখন চা খাবো। ঠিক আছে, ভালো থাকবেন, সাবধানে যাবেন। তুমিও ভালো থেকো, সাবধানে থেকো। ফোন করলে ফোনটা ধরো প্লিজ। বাইরে বেরিয়ে ম্লান হাসি হেসে বিদায় নিল দেবদীপ। পরিষ্কার দেখল সানির দু চোখ টলটল করছে। দেখতে দেখতে 3 মাস পেরিয়ে গেল। সানির সঙ্গে মাঝে মাঝে কথা হয় দেবদীপের। সেদিন সকাল থেকে আকাশের মুখ ভার। আকাশ মেঘলা হলেই মন খারাপ হয়ে যায় দেবদীপের। মনে পড়ে যায় মানালির ঘটনা। এখনও আতঙ্ক যায়নি। ওই ঘটনায় একটাই বড় প্রাপ্তি, সানি। কত কিছু চোখে আঙুল দিয়ে শিখিয়ে দিয়েছে মেয়েটা। সানি কাজ ফোন করতে হবে, গুরুত্বপূর্ণ কথা বলার আছে। রিং হতেই ওপাশ থেকে সানি বলল, ও আমাকে মনে পড়েছে বুঝি? এত বেশি মনে পড়া ভালো সিমটম নয়। হ্যাঁ, আই ওয়াজ জোকিং। বলুন, ফোন করেছেন কেন? পরশুই তো কথা হলো। দেবদীপ বলল, লিসেন কেয়ারফুলি। যে লোকটা তোমার মাকে বিট্রে করেছে তাকে খুঁজে পেয়েছি সানি। সানির নিরুত্তাপ উত্তর, কি লাভ? লোকটা কনফেস করেছে। 3 মাসের একটা প্রজেক্ট দিয়ে কোম্পানি তাকে মানালি পাঠিয়েছিল। ওখানে লোকটার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল। বাকিটা তো তুমি জানো। লোকটা তোমার মায়ের কাছে ক্ষমা চাইতে যাবে বলছে। তাছাড়া মানিটারি হেল্পও করতে চাইছে। সানি শ্লেষের হাসি হেসে বলল, ব্যাস, সব দোষ মাপ। জিজ্ঞেস করবেন লোকটাকে, আমার চাইল্ডহুড, আমার মায়ের জওয়ানি ফেরত দিতে পারবে? এই জন্যই বলেছিলাম, পাহাড়ের সঙ্গে প্লেনের কখনো ফ্রেন্ডশিপ হতে পারে না। শোনো শোনো, প্লিজ প্লিজ ফোনটা কেটে দিও না। এমনও তো হতে পারে তোমার মা ঠিক হয়ে গেল। ও, আপনার এরকম মনে হয় বুঝি? তাহলে শুনুন, গত পরশু আপনার সঙ্গে কথা বলার কিছুক্ষণ পরেই আমার মায়ের সেরিব্রাল অ্যাটাক হয়েছে। এখনও সেন্স ফেরেনি। ডক্টররা বলছেন আশা কম। দেবদীপ খুব দুঃখের সঙ্গে বলল, আই এম রিয়েলি সরি সানি। তুমি ফোন কেন করনি? আপনাকে জানিয়ে বাড়তে কি হতো? আমি একলাই সামলাতে পারবো। তাছাড়া নানি তো আছে। রাখছি এখন। সানি ফোন কেটে দিল। দেবদীপের মনটা আরও খারাপ হয়ে গেল। পরদিনই ফ্লাইট ধরে সন্ধ্যের মুখে দেবদীপ মানালি পৌঁছে গেল। সানিদের বাড়িতে ভিড়। বুকটা ছ্যাঁত করে উঠল। ঠিক তাই, আন্টি দুপুরে মারা গেছেন। ভেতরে ডেড বডি রাখা আছে। কিছুক্ষণের মধ্যে শ্মশানে নিয়ে যাওয়া হবে। দেবদীপকে দেখে সানি এগিয়ে এসে বলল, তুমি এসেছো? মা এই জীবন থেকে মুক্তি পেল বলো? নানি কোথায়? ঘরে আছে, যাও ভেতরে যাও। ঘরে ঢুকে দেবদীপ দেখল নানি আন্টির একটা ছোটবেলার ফটো নিয়ে আদর করছে। ফিসফিস করে কথা বলছে আর হাসছে। নানিও পাগল হয়ে গেল না? দেবদীপের খুব কান্না পেয়ে গেল। কাজকর্ম মিটে যাবার পরে নানি ধীরে ধীরে স্বাভাবিক হলো। সানির সঙ্গে খুব জরুরি কথা আছে, সময়ই হচ্ছে না। ফেরার আগের দিন সানি বিপাশার ধারে একটা প্রিয় জায়গায় দেবদীপকে নিয়ে গেল। একটা বড় পাথরের ওপরে দুজনে বসল। সানি বলল, কাল তো তুমি চলে যাচ্ছ। আই এম হ্যাপি অ্যান্ড গ্রেটফুল দেবদীপ। তুমি আমার পাশে থেকেছ আমার চরম বিপদের দিনে। সত্যিই তুমি ফ্রেন্ড। দেবদীপ হেসে বলল, তাহলে এতদিন আমরা ফ্রেন্ড হতে পারলাম। সানি বলল, ইয়েস অফকোর্স। জানো দেবদীপ, এই বিয়াসকে ছেড়ে আমি কোনোদিন কোথাও থাকতে পারবো না। অথচ শুনলে হয়তো অবাক হবে, মানালির বাইরে আমি কোথাও যাইনি। বিয়াসের জন্ম রোটাং পাস থেকে। আমার সেখানেও যাওয়া হয়ে ওঠেনি। যখনই মন খারাপ হয়
বিয়াসের কাছে এসে বসি। কত কথা বলে চলে বিয়াস নিজের ভাষায়। আমার মনে হয় আমাকে বলছে, ডোন্ট বি স্যাড বেবি। আবার দেখো, এই বিয়াসই তোমার মতো ফ্রেন্ড এনে দিল আমার জীবনে। দেবদীপ মুগ্ধ দৃষ্টিতে শুনছিল সানির কথাগুলো। সানি বলল, কি হলো, কি দেখছ? যদি কিছু মনে না করো, সাহস করে একটা কথা বলবো। সানি অবাক হয়ে দেবদীপের দিকে তাকিয়ে বলল, তুমি ফ্রেন্ড, তুমি যা খুশি বলতে পারো। উইল ইউ ম্যারি মি? আশ্চর্য। সানি একটুও রাগ না করে বলল, ভাবতে হবে দেবদীপ। ফ্রেন্ডশিপের জন্য 3 মাস সময় দিতে পেরেছ, বিয়ের ডিসিশন নিতে অন্তত 1 মাস সময় তো দেবে। তুমিও ভেবে নাও, আউট অফ ইমোশন কোনো ডিসিশন নেওয়া ঠিক নয়। ঠিক বলেছ, সময় তো পালিয়ে যাচ্ছে না। তোমার প্রবলেমটা আমি বুঝি। একটা বদমাশ লোকের বিশ্বাসঘাতকতার দাম তোমাদের দিতে হয়েছে। শাস্তি পাওয়া দরকার ছিল লোকটার। কুদরত, ভগবান ওকে শাস্তি দেবে। ভেবে দেখো, ওর ফ্যামিলির তো কোনো দোষ নেই, তারা কিছুই জানে না। সানিকে যত দেখছে তত অবাক হচ্ছে দেবদীপ। এত আত্মসম্মান বোধ, এমন সামাজিক চেতনা সাধারণ ব্যাপার নয়। প্রতি মুহূর্তে মনে মনে কুর্নিশ করে চলেছে দেবদীপ। পরদিন কলকাতায় ফিরতে হবে, ভোরবেলায় বেরোতে হবে। ওঠার সময় দেবদীপ বলল, তোমার বিয়াস কিন্তু সাক্ষী রইল আমাদের সব কথার, ভুলে যেও না সানি। সানি বলল, পাহাড় का आदमी वादा कभी नहीं भूलता। तो फिर ठीक है, हाथ मिलाओ। सानी हाथ बढ़िए बोलो, जरूर। हाथ पकड़ने से कोई प्रेग्नेंट तो नहीं हो जाएगा ना? দুজনে হো হো করে হেসে উঠল। বিয়াসের ওপার থেকে প্রতিধ্বনিত হলো সেই প্রাণখোলা হাসির ঝঙ্কার। সানিকে ঘরে পৌঁছে দিয়ে বিদায় নিল দেবদীপ। প্রতাপের বাবাকে কনফেস করাতে রীতিমতো কালঘাম ছুটে গেছে দেবদীপের। সব শেষে প্রতাপকে সব বলে দেব হুমকি দেওয়াতে সব স্বীকার করে নিয়েছে লোকটা। একটাই দুঃখের ব্যাপার, প্রতাপের সঙ্গে সেই আগের বন্ধুত্বটা হয়তো আর থাকবে না। প্রতাপ বা সানি দুজনের কেউ কোনোদিন জানতেও পারবে না ওরা ভাই বোন।